রাত জিদের বসে মেয়েটাকে নিয়ে বিয়ে করে নেয়। মেয়েটা রাতের পুরো পরিচিত ছিল না বা রাত মেয়েটিকে ভালোবাসতো না, সবটাই ছিল প্রতিশোধ। রাত আমাকে ভালোবাসে, তাই আমার জন্য তুলে নিয়ে আসে, কিন্তু বিয়ের 2 দিন পর জানতে পারে যে এই তোবা সেই তোবা না। 6 মাস পর ওদের ডিভোর্স হয়ে যাবে, এর জন্য তোবাকে নিজের কাছে রেখেছে রাত। অডিও ক্লিপ শুনে টপ টপ করে চোখ বেয়ে অবাধ্য অশ্রুকণা অনবরত ঝরে যাচ্ছে। অডিও ক্লিপের কণ্ঠস্বর যে আবরারের কণ্ঠস্বর তা বুঝতে পেরেছি আমি। এতদিন রাদের সব কিছুই নাটক ছিল তা ভাবতেই কষ্ট লাগছে। তুবা যে তার সাদা বিলাইয়ের প্রণয়ের দহনে পুড়ে যাচ্ছে তা কি সাদা বিলাই জানবে কিভাবে? সে তো প্রতিশোধের নেশায় আয়মানকে ব্যবহার করছে মাত্র। বিছানায় বসে ফুপিয়ে কাঁদছি, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে এখন। শাশুড়ি মায়ের ডাকে মুখে হাত দিয়ে বসে রইলাম। তুবা, মা আমার, তৈরি হসনি এখনো? আমরা অপেক্ষা করছি, তাড়াতাড়ি চলে আয়। শাশুড়ি মায়ের ডাক শুনে কান্না থামিয়ে বললাম, মা তোমরা চলে যাও, আমার শরীর ভালো লাগছে না। কি বলিস মা? দরজা খোল দেখি তো। মা, ওষুধ সেবন করেছি, তুমি 1 ঘন্টা থেকে চলে আসিও, আমি ততক্ষণে ঘুম দেই। শাশুড়ি মা আচ্ছা বলে সাবধানে থাকতে বলে চলে গেলেন। শাশুড়ি মা চলে যেতেই ফোন বিছানায় ছুঁড়ে ফেলে বাড়ি থেকে বের হয়ে গেলাম। আমি বুঝতে পেরেছি আমার ভাগ্যে ভালোবাসা নেই। সবাই আমাকে কষ্ট দিতে সদা প্রস্তুত থাকে। আপন বলতে যার কেহ নেই, সে তো মহা দুঃখী। প্রিয়জনের আঘাতে সর্ব অশান্ত হয় অন্তরখানি। এয়ারপোর্ট থেকে সরাসরি নিজের বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে ফায়রাজ রাত। মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। রাদের এখন ইচ্ছে করছে সব ধ্বংস করে দিতে। আজ 5 দিন হলো তুবার সাথে কোনো যোগাযোগ নেই রাদের, তাই মেজাজটা গরম হয়ে আছে। রাদের বাবা মাকে যদি তুবার কথা জিজ্ঞেস করা হয় তো তারা বলে যে বাবার বাসায় গিয়েছে, কিন্তু রাদের মন মানছে না। রাদের মন বলছে তুবার সাথে খারাপ কিছু হয়েছে, খুব খারাপ, নয়তো তুবার মতো চঞ্চল মেয়ে নিজেকে রাদের কাছ থেকে গুটিয়ে রাখবে না। গাড়িতে উঠে রাত আবারও তুবাকে কল করলো। সেই দিনের তুবার দেওয়া ছবি দেখার পর রাদের ইচ্ছে করছিল এখনই তার শুভ্রপরীর কাছে চলে আসতে দৌড়ে আর ইচ্ছে মতো আদর করতে। পরপর 3 বার ফোন দেওয়ার পর অপর পাশ থেকে কেউ রিসিভ না করায় রাত গাড়ির স্টিয়ারিং বরাবর নিজের হাতে আঘাত করে। তুবার প্রতি কঠিন রাগ নিয়ে বলতে থাকে, ভালোবাসা পায় কজন, আর কজনই বা সেই ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখতে পারে? তুমি আমার আসক্তি, ইচ্ছে করেই হোক বা অনিচ্ছাই হোক। এই ফায়রাজ রাদের জীবনে যেহেতু এসেছো, এত সহজেই ছাড়া পাবে না। আমার প্রণয়িনী তুমি, তোমাকে ছাড়া আমি শূন্য। আমার জীবনে রং ঢেলে দিয়েছো তুমি, তোমাকে ছাড়া বাঁচি কিভাবে? যেখানে থাকো না কেন ফিরে আসতে হবে আমার কাছেই। রাত বাসায় এসে কাউকে কিছু না বলে নিজের ঘরে চলে যায়। বিছানার ওপর এখনো তুবার ফোন বিদ্যমান। তুবার ফোন এখানে দেখে রাত ভ্রু কুঁচকায়। হাতের ব্যাগটা টেবিলের ওপর রেখে বিছানা থেকে তুবার ফোনে হাত নিয়ে দেখে সেখানে হাজারটা মিস কল রাদের। তুবার ফোনে সবকিছু চেক করে হোয়াটসঅ্যাপে ঢুকতেই অচেনা নাম্বার থেকে সে অডিও ক্লিপ শুনতে পায়। রাগে কষ্টে রাদের চোয়াল শক্ত হয়ে গেছে। রাত ভাবতে পারেনি আবরার নামক ভাই রাদের এত বড় ক্ষতি করবে। আবরার যাকে কিনা রাত নিজের জান প্রাণ ভাবতো, সে আবরার রাত আর তুবার মাঝে ফাটল তৈরি করেছে। রাত চেয়েছিল রাত আর তুবার সম্পর্কটা ঠিক করে তুবাকে ওদের বিয়ের সত্যিটা বলবে, কিন্তু এর আগে যে এমন হবে বুঝতে পারেনি। নিজের ফোন দিয়ে আবরারকে আবার কল দিল রাত, কিন্তু ফলাফল শূন্য। প্রতিবারের মতোই আবরারের ফোন বন্ধ পেল। সবকিছু ফেলেই রওনা দিল তুবাকে খুঁজবে বলে। রাত জানে তুবা এখন কোথায়। তুবা সেদিন বলেছিল যে তুবা যদি কোথাও যায় তাহলে তার বান্ধবীর বাসায় যাবে, না হলে নিজের বাসায়, এছাড়া আর কোথাও যাবে না। অন্ধকার রাজ্যে একাই রাজত্ব করছি। এই শীতের মধ্যেও মাথার উপরে ফ্যান ঘুরঘুর করে ঘুরছে। বাহির থেকে প্রিয় মানুষটি রাহাজারি এখনো শোনা যাচ্ছে, কিন্তু সেই আওয়াজ আমার কর্ণকুহরে প্রবেশ করছে না। পাখির কিচিরমিচিরের আওয়াজ শুনে বুঝতে পারলাম পূর্ব আকাশে সূর্যি মামা উঁকি দিয়েছে কিছুক্ষণ পূর্বে, কিন্তু আকাশ মেঘালয়ে ছেয়ে আছে। আজ শীত যে প্রচুর। কুয়াশায় সূর্যি মামা চোখ বন্ধ করে রয়েছে, নয়তো এতক্ষণে উত্তপ্তে বাইরে বের হওয়া যেত। আমি জানি প্রিয় মানুষটা একটু পরে চলে যাবে নিজ গন্তব্যে। সন্ধ্যা নামলে আবারও চলে আসবে। আজ 15 দিন হয়েছে সেই বাসা থেকে এসেছি। মা অনেকবার জিজ্ঞেস করেছে কেন এসেছি।
কি হয়েছে, রাত কোথায়? মায়ের প্রশ্নের কোনো উত্তর দেইনি। কি উত্তরই বা দিব? মা যদি শুনতে পারে যে তার আদরের মেয়ের বিশ্বাস ভরসা সব শেষ হয়ে গিয়েছে এক নিমেষে, তাহলে মা যে ভেঙে পড়বে। দরজার ওই পাশ থেকে প্রিয় মানুষটির কণ্ঠস্বর শোনা যাচ্ছে। বিছানা থেকে নেমে দরজার কাছে এসে বসে রইলাম। আমি জানি ওই পাশের মানুষটিও এখন বসে আছে আমার মতো। আজ 15 দিন একইভাবে আহাজারি করে যাচ্ছে, বলে যাচ্ছে নিজের করা ভুল আর সঠিক কাজ। শুভ্রপরি, কথা বলবে না আমার সাথে? তোমার এই চুপ করে থাকা যে খুব পোড়াচ্ছে আমাকে। মানছি আমার ভুল হয়েছে তোমাকে সত্যিটা না বলে, কিন্তু এটা সত্যি যে আমাদের বিয়ের পর তোমাকে ভালোবাসতে শুরু করেছি। তোমার ওই দুষ্টমিগুলো আমাকে টেনেছে তোমাকে ভালোবাসতে। তোমার উদ্ভট কথাবার্তা আমাকে নেশার মতো টানতো তোমাকে ভালোবাসতে। নিজেকে আটকে রাখতে পারিনি শুভ্রপরি, ভালোবেসে ফেলেছি গভীরভাবে। দরজা খুলো শুভ্রপরি, তোমাকে না দেখে আমি ভালো নেই। আমি মুখ চেপে কান্না করে যাচ্ছি। আমিও তো ভালো নেই আমার সাদা বেলাইকে ছাড়া। আমি বুঝতে পেরেছি সাদা বেলাই আমাদের ভালোর জন্য আমাকে সত্যিটা জানায়নি, তাই বলে কি আমার মন নেই? ক্ষমা তো সেই প্রথম দিন করে দিয়েছি সত্যিটা জানার পর, কিন্তু এত তাড়াতাড়ি যে আমার দেখা পাবে না, কারণ আমি মনে করি রাদের প্রতিশোধের জন্য যেই পন্থা অবলম্বন করেছিল সেটা ভুল ছিল। আজ আমি না হয়ে যদি আসল তুবা হতো আর রাত রাগের বশে যদি বিয়ে করে নিত, তাহলে কি আবরার সেই তুবাকে মেনে নিত? বা দুই ভাইয়ের সম্পর্ক ঠিক থাকতো না, বরং ফাটল ধরতো। আমি অন্য মেয়েদের মতো সম্পর্ক ছিন্ন করাকে সমর্থন করি না। সাদা বিলাইকে শাস্তি পেতে হবে, যেই শাস্তি আমি দিব, কঠিন শাস্তি। সকাল 8টা বাজে। রাত অফিসে চলে গিয়েছে এতক্ষণে। আমি এই কয়দিনে নিজের ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হইনি। আজ কুয়াশা ভরা সকালে বের হতে ইচ্ছে করছে। গায়ে মোটা শাল জড়িয়ে দরজা খুলে সোজা ছাদে চলে গেলাম। আমার বাড়ির ছাদটা আমার খুব প্রিয়। ছাদের এক পাশে দাঁড়ালে সবুজ সমারোহ প্রকৃতি দেখা যায়, আর আরেক পাশে শহর সিমেন্টের তৈরি দালান। আমি গাছের পাশটায় দাঁড়িয়ে থাকতে বেশি পছন্দ করি। হাতে ভর দিয়ে দাঁড়িয়ে দূরের আকাশে মেঘের খেলা দেখছি। কুয়াশার জন্য সবকিছু অন্ধকার হয়ে আছে, তাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎ গায়ে আলাদা বাতাস লাগায় বুঝতে পারলাম সে যায়নি এখনো। কেন এসেছে এখানে, আর কি চাই আপনার? পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি দুর্বল হাসি হেসে আমার উদ্দেশ্যে আমার কথার প্রতি উত্তরে বলল, তোমাকে চাই। আমাকে অনুভব করতে পারো তুমি? আমার নিস্তব্ধতাও কি তোমার মস্তিষ্কে জানান দেয় যে আমি তোমার আশেপাশেই আছি? সাদা বেলাইয়ের কথার লম্বা শ্বাস ফেললাম। আপাতত সাদা বেলাইকে কিছু বলতে ইচ্ছে করছে না, কেননা তার কণ্ঠস্বর শুনে আমার হার্টবিট বেড়ে গিয়েছে। এখন কিছু বলা মানেই তাকে বুঝিয়ে দেওয়া যে আমি রেগে নেই, ক্ষমা করে দিয়েছি তাকে। মিনিট 5 পিনপতন নীরবতা আমাদের মাঝে। আমি চোখ বন্ধ করে রাদের নিঃশ্বাস শুনছি, অনুভব করছি আমার কাছে আসাতে তার হৃৎপিণ্ডের দ্রুত চলন। আচমকা সাদা বিলাই এক কাণ্ড করে বসল। আমাকে এক টানে তার দিকে ফিরিয়ে সোজা কোলে তুলে নিল। 1000 বার নিষেধ করার পরেও ছাড়েনি। আমার ঘরে এনে দরজার লক করে কোনো কথা না বলে শক্ত করে জড়িয়ে ধরল। রাদের জড়িয়ে ধরায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। চোখ বেয়ে অবাধ্য অশ্রুকণা অনবরত ঝরে যাচ্ছে, আর একদিকে রাত কাঁদছে। রাদের চোখের পানিতে আমার কাঁধ ভিজে যাচ্ছে, যা অনুভব করতে পারছি। আর কষ্ট দিও না শুভ্রপরি, তুমি এত নিষ্ঠুর কেন? আমাকে তোমার দহনে পুরাতে কি খুব মজা পাচ্ছ? এই 15টা দিন আমার কেমন কেটেছে জানো? তোমাকে নিষেধ করেছিলাম অন্যের কথা না শুনতে, কিন্তু তুমি অন্যের কথা শুনে আমার কাছ থেকে দূরে সরে আসলে। এর শাস্তি তো তোমাকে পেতেই হবে শুভ্রপরি, ভালোবাসাময় শাস্তি। সাদা বিলাই মানে সাদা বিলাই, জঘন্য সাদা বিলাই। এই না কান্না করছিল, কিন্তু মিনিটেই যে সে পরিবর্তন হয়ে যাবে কে জানতো? কোথায় ভেবেছিলাম তার কর্মের শাস্তি আমি তাকে দেব, কিন্তু হচ্ছে এখন উল্টোটা। সে আমাকে শাস্তি দিতে চায়, অন্যের কথা শুনে তাকে ছেড়ে চলে এসেছে। তাই বিষয়টা বুঝতে আমার মিনিট 5 সময় লেগেছে। যখন বুঝতে পারলাম সাদা বিলাই কি করতে চাচ্ছে, ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। সাদা বিলাই বেশ জোরেই আমাকে বিছানায় ফেললো, যার কারণে আমার পিঠে ভালোই ব্যথা পেয়েছি। সাদা বিলাই, একদম কাছে আসবেন না বলে দিলাম।
মিথ্যা নাটক করে আমাকে বিয়ে করেছেন, আবার এখন ভাব ধরছেন মানি না এই বিয়ে। আমার তো মনেই পড়ছে না বিয়ের দিন কবুল বলেছেন কখন। আপনি মিছিমিছি বিয়ে করেছেন আমাকে। আমার কাছে আসবেন না বলে দিলাম। আমি আপনার জন্য আর আপনি আমার জন্য হারাম। দূর হন মিয়া। সাদা বিলাইয়ের সিরিয়াস অবস্থা দেখে মুখে যা আসছে তাই বলে যাচ্ছি, আর হাতের কাছে যত কিছু আছে সব নিক্ষেপ করছি সাদা বিলাইয়ের দিকে। কিন্তু ব্যাটা থামছে না। পরিহিত শার্টের বোতাম খুলতে খুলতে উত্তর দিল, ময়না পাখি, বিয়ের সময় তো আমাকে দেখেই বেহুশ হয়ে গিয়েছিলে। বড় বড় চোখ করে শুধু গিলেই যাচ্ছিলে। কবুল যে বলেছিলে, তাও ঘোরের মাঝে। তোমার কিভাবে মনে থাকবে? আমাকে কষ্ট দেওয়ার শাস্তি আগে পেয়ে নাও, তারপর সব সমাধান করব। অতপর আর কি, শত চিল্লানো চিল্লিয়েও সাদা বিলাইয়ের ভালোবাসা নামক শাস্তি থেকে রক্ষা পেলাম না। এখন তো আমার চিল্লিয়ে গাইতে ইচ্ছে করছে। এখন ও টুনির মা তোমার টোনা কথা শোনে না, দিনে রাইতে আমায় জ্বালায় ভয় করে না, গোসল করতে গিয়ে শীতে ঠকঠক করে কাঁপছি, ও আল্লাহ কি শীত, এমনিতেই সূর্যি মামা আজ রাগ করেছে। তাই তো কুয়াশায় ঢেকে রেখেছে সব। এর মধ্যে ভয়ঙ্কর সাদা বিলাইয়ের জন্য গোসল। মনে হচ্ছে বরফের রাজ্যে কেউ আমাকে বসিয়ে রেখেছে। এত শীত, ইচ্ছে করছে আগুনের ভেতরে বসে থাকি। ইয়া আল্লাহ, নিয়ে যাও আমাকে। আইমান, গেস্ট রুমে আমার ব্যাগ আছে, নিয়ে আসো। ওয়াশরুম থেকে সাদা বিলাই চিল্লাচ্ছে আর আমি বিছানায় লাফাচ্ছি শীতে। আমার ঠেকা পড়েছে তার কাপড় এনে দিতে। আমি রাগ করেছি যে খুব ভয়ঙ্কর সাদা বিলাইয়ের সাথে। আইমান, শীত করছে অনেক। বাসায় তোমার আম্মু নেই? প্লিজ নিয়ে আসো। আজ আমি সাদা বিলাইয়ের জন্য কাপড় আনবো না। এই যে কম্বল মুড়ি দিয়ে শুইলাম, আমাকে আমার জামাইও উঠাতে পারবে না আজ। শীতে কাঁপছি ঠকঠক। জামাই করবে বকবক। ঘুমাবো আমি আরামে কম্বল মুড়ি দিয়ে। শীতের সকালে একটু রোদ পাওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়া। দুদিন পার হয়ে গিয়েছে সাদা বিলাই আমার সাথে এই বাসায় আছে, কিন্তু আমি সাদা বিলাইয়ের সাথে কথা বলি না। আমার উদ্ভট কথা সে পছন্দ করে, তাই এখন কোনো কথা বলি না। হা কিছুই বলি না। এটা সাদা বিলাইয়ের শাস্তি, কঠিন থেকে কঠিনতর শাস্তি। আমার এমন নীরব হয়ে যাওয়া যে সাদা বিলাইকে অনেক পোড়াচ্ছে তা সাদা বিলাইয়ের অসহায় মুখশ্রী দেখেই বুঝতে পারি। কিন্তু আমি মিসেস ফায়রাজ রাত। আমার রাগ থাকবে ফায়রাজ রাতের মতোই। আমার রুমের ব্যালকনিতে রোদের মধ্যে বসে সূর্যের দিকে তাকানোর ব্যর্থ চেষ্টা করছি। এটা আমার ছোটবেলার অভ্যাস। আমি যখন ছোট ছিলাম, আমার বড় ভাইয়া মাঝে মাঝে দুষ্টুমি করে বলতো, তুবামণি, দিনতারা দেখবি? দিনতারা। ভাইয়ার কথায় তখন লাফিয়ে বলতাম, ভাইয়া দেখাও দেখাও, দিন তারা দেখাও। কেমন হয় দেখতে, সাদা নাকি কালা? প্রতি উত্তরে ভাইয়া হাত ধরে টেনে ছাদে নিয়ে যেত আর বলতো, ওই যে সূর্যি মামা দেখেছিস, সেখানে 2 থেকে 3 মিনিট তাকিয়ে থাকবি। তারপর যখন চোখ বন্ধ করে আবার খুলে আশেপাশে তাকাবি, তখনই দিনতারা দেখতে পাবি। ভাইয়ার কথা মতো ঠিকই তখন সূর্যের দিকে তাকাতাম এবং চোখ বন্ধ করে খুলে চোখের সামনে তখন সর্ষে ফুল দেখতাম। আমার এমন বোকা কাণ্ড দেখে ভাইয়া হাসতে হাসতে বলতো, ওরে আমার ভোলা ভালা বুড়ি, কবে বড় হবি তুই? তোকে বোকা বানালাম রে পিচ্চি। ভাইয়ার কথা শুনে ভাইয়াকে সারা বাড়ি দৌড়াতাম। অতীতের কথা মনে করে মুচকি হাসছি। আমার হাসির মাঝে সাদা বিলাইয়ের আগমন ঘটে। আমাকে হাসতে দেখে দুষ্টুমির স্বরে বলল, কি ম্যাডাম, কি ভেবে ভেবে হাসছেন? আমার আদরগুলি মিস করছো নাকি? সাদা বিলাইয়ের কথায় বিরক্ত হলাম। সবসময় এই মানুষটা রোমান্টিক মুডে থাকে কিভাবে? আমি তো সাদা বিলাইয়ের সাথে কথা বলি না, তাই খুঁজে যাচ্ছি কি দিয়ে এই পচা লোকটাকে আঘাত করা যায়। আমার এই অবস্থা দেখে সাদা বিলাই কটকটিয়ে হাসে। হাতের পাস্তার বাটি আমার পানে এগিয়ে দিয়ে বলে, হয়েছে জান, কিছু খুঁজতে হবে না। আমি জানি তুমি আমাকে আঘাত করতে পারবেই না। জানেমান, খাবারটা খেয়ে দেখো তো কেমন হয়েছে খেতে। সাদা বিলাইয়ের কথাতে চোখ গরম করে খাবার খাওয়ায় মনোযোগ দিলাম। 1 চামচ মুখে দিতেই চোখ বন্ধ হয়ে আসলো। আহা, কি মজা করে রান্না করে আমার সাদা বিলাই। ইচ্ছে হচ্ছে এই রান্নার জন্য সাদা বিলাইকে শব্দ করে চুমু খেতে। মাশাআল্লাহ, আমি এত ভালো রান্না করতে পারি না। সাদা বিলাইয়ের তারিফ না করে পারলাম না। রাগ অভিমান এক পাশে রেখে সাদা বিলাইয়ের উদ্দেশ্যে বললাম, খুব ভালো রান্না করেন তো আপনি। তা আগে কি কোনো রেস্টুরেন্টের বাবুর্চি ছিলেন নাকি?
আমার কথা শোনায় সাদা বিলাই হা করে আমার পানে তাকিয়ে রইল। চোখ মুখ কুচকে আমার জঙ্গিদের কথা শুনে আমার হাত পা অনবরত কাঁপছে। চোখ বেয়ে অবাধ্য অশ্রুকণা অনবরত ঝরে যাচ্ছে। চোখের সামনে কালো অতীত ভেসে উঠেছে বারবার। আমার বাবা ভাই বোনদের প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে উঠছে। বাঁচার জন্য প্রত্যেকজনের হাহাকার চোখের সামনে দৃশ্যমান হচ্ছে। না, আর সহ্য করা যাচ্ছে না। চিৎকার করে কেঁদে যাচ্ছি আর বলে যাচ্ছি, বাবাকে ছেড়ে দাও, ভাইয়া ও ভাইয়া কথা বলো, আপু চোখ খুলো। আমার আহাজারি দেখে রাত চমকে গেল। আমার পাশে বসে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে আমাকে শান্ত করতে চেষ্টা করছে, কিন্তু আমি শান্ত হতে পারছি না। চোখের সামনে প্রিয়জনদের হারানোর যন্ত্রণা ভাসমান হচ্ছে। আমার কান্না থামার কোনো ভাগতি না দেখে আমার ঠোঁটে চুমু খেয়ে বসলো রাত। রাতের এহেন কাণ্ডে কান্না থেমেছে ঠিকই, কিন্তু হেঁচকি কমছে না। কি হয়েছে শুভ্রপরি, ভয় পেয়েছো? আমাকে বলো। ভাইয়া আপু কেউ নেই, সবাইকে এরা মেরে ফেলেছে সাদা বিলাই। ওরা আবারও ফিরে এসেছে, আপনাকে আর মাকেও মেরে ফেলবে। কিছু হবে না শুভ্রপরি, আমি আছি তো। তোমার এই সাদা বিলাই সবকিছু ঠিক করে দিবে। তৈরি হয়ে নাও, আমরা আজ বাসায় যাব। তোমার আম্মু সেখানে। সন্ধ্যা নামার আগেই আমরা রওনা হলাম শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অপরাধী নয়, দাঁড়িয়ে আছি শ্বশুর শাশুড়ির সামনে। শ্বশুর বাবা হাতে লাঠি নিয়ে ঠক ঠক জমিনে আওয়াজ করছে আমাকে ভয় দেখানোর জন্য। আমিও ভয় পাচ্ছি, ভীষণ ভয় পাচ্ছি। শ্বশুর বাবার অবস্থা দেখে নিজের বাবার কথা মনে পড়ছে। বাবাও ছোটবেলায় আমাকে এইভাবে শাসন করত। আমার অপর প্রান্তে আমার মা আর সাদা বিলাই বসে পপকর্ন খাচ্ছে, যেন এখানে সিনেমা চলছে আর তারা তা উপভোগ করছে। আমার কর্মের জন্য শাস্তি যে কতজনের কাছ থেকে পেতে হবে উপরওয়ালাই জানেন। আর কখনো আমাদের না বলে কোথাও বের হবি? শ্বশুর বাবা কঠোর কণ্ঠস্বরে আমার উদ্দেশ্যে বলল। আমি মাথা নেড়ে না করছি। আমার মুখ থেকে কথা না শুনে বাবা আবারও ধমক দিলেন। মুখে বল, আমি মুখের কথায় বিশ্বাসী। মাথা নাড়ালে বুঝবো কিভাবে? আর কখনো না বলে কোথাও যাব না। এবারের মতো মাফ করে দাও ভুড়িওয়ালা চকচকে টাক বাবা। আমার কথা শুনে উচ্চস্বরে হেসে যাচ্ছে বাবা। হাতের ইশারায় কাছে ডেকে বসিয়ে দিলেন নিজের পাশে। আর কখনো আমাদের না বলে কোথাও যাবি না মা। আমার কোনো মেয়ে নেই, তুই আমার মা, তুই আমার মেয়ে। এই ছেলেকে রেখে কোথাও যাবি না, কথা দে। বাবার কথা শুনে মুচকি হেসে বললাম, আর কখনো কোথাও যাব না বাবা, কিন্তু আমার একটা নালিশ আছে একজনের নামে। কার নামে শুনি? বাবাকে যেই বললাম নালিশের কথা, অমনি সাদা বিলাই চোখ রাঙিয়ে আমার পানে তাকিয়ে আছে। ভয় পাই নাই আমি ওই বদ সাদা বিলাইকে। শ্বশুর বাবার কাছে নালিশ করে দিলাম সাদা বিলাইয়ের নামে। বাবা, এই সাদা বিলাই আমাকে খুব কষ্ট দিয়েছে, মিথ্যে বলে বিয়ে করেছে। আপনার ছেলে বলে যদি ক্ষমা করে দেন তো আমি ভীষণ রাগ করব। অত্যাচারের বিচার চাই চাই চাই। আমার কথা শুনে শ্বশুর বাবা মুখ গম্ভীর করে সাদা বিলাইয়ের উদ্দেশ্যে বললেন, রাত, তোমার কাছ থেকে এমনটা আশা করিনি। যেহেতু অপরাধ করেছো, শাস্তি তো তোমাকে পেতেই হবে। আর তোমার শাস্তি হচ্ছে আগামী 1 সপ্তাহের মধ্যেই আমার আর তুবা মায়ের সাথে তোমার বিয়ে দিব। আমি বিশাল ধুমধাম করে আমার ছেলে মেয়ের বিয়ে দিতে চাই। বলো রাজি তো? সাদা বিলাই আমার দিকে দাঁত কেলিয়ে হেসে বাবার কথায় উত্তর দিল, রাজি মানে বাবা, তোমার এই ছেলে তো দুপায়ে রাজি এমন মিষ্টি শাস্তি গ্রহণ করতে। বাবা ছেলের কথা শুনে কপাল চাপড়ে সেখান থেকে দুরুম দারাম পা ফেলে উপরে চলে আসলাম। আমার এভাবে আসা দেখে পেছনে সবাই উচ্চস্বরে হাসছে শুনতে পেলাম। ইস, আবার বিয়ে হবে বললেই হলো। করব না বিয়ে সাদা বিলাইকে, একদম জমের বাড়ি পাঠিয়ে দেবো পচা লোকটাকে। আবার শ্বশুর বাবা আর তার ছেলে একজোট বেঁধেছে, কথা বলবো না কারোর সাথে, এই আমি বলে দিলাম। নিজের রুমের দিকে এগোতে এগোতে বাবা ছেলেকে বকে যাচ্ছি, এমন সময় কালো বিলাই সামনে এসে দাঁড়ালো। কালো বিলাই বলতে লিজা পিৎজাকে বুঝিয়েছি। যেদিন থেকে বাড়িতে এসেছি সেদিন থেকে আমাদের সুখের সংসারে আগুন ধরিয়েছে। চলে এসেছো? আমি তো ভেবেছি আপদ বিদায় হয়েছে। এখন দেখি লুবি কুকুরের ন্যায় আবারও এসে হাজির হয়েছে আমার রাতকে আমার কাছ থেকে কেড়ে নিতে। লিজা পিৎজার কথা শুনে রাগ হচ্ছে খুব, কিন্তু এখন রাগা যাবে না, ঠান্ডা মস্তিষ্কে কাজ করতে হবে। লিজার কথার প্রতি উত্তরে হাতের নখ দেখতে দেখতে উত্তর দিলাম, কোনোদিনও দেখেছো কালা বিলাই রাস্তা কাটলে সুখবর আসতে? দিলে তো আমার রাস্তাটা কেটে।
চিন্তা করছি কিভাবে এই কালা বিলাইকে জীবন থেকে উচ্ছিষ্ট করতে হবে। আমার কথা শুনে লিজা পিজ্জা হন হন করে নিজের রুমে চলে গেল। লিজার যাওয়া দেখে বাঁকা হেসে বললাম, কালা বিলাই হোক বা সাদা বিলাই হোক, সব বিলাইকেই টেনে সোজা করার যোগ্যতা রাখে এই তুবা। আয়মান তুবা এখন আগের ফর্মে চলে এসেছে। নিজের ঘরের দরজা আটকে সাদা বিলাইকে জব্দ করার ফোন দিয়াচ্ছি। আমার সহকর্মী হিসেবে আছে আমার কিউট দেবর মিনি সাদা বিলাই। মিষ্টি পড়ি, কি করবে তুমি ভাইয়ার সাথে? চলো না ক্রিকেট খেলে আসি। না সোনা, আজ ক্রিকেট খেলবো না, আজ লুকোচুরি খেলবো। ইয়ে কি মজা, আমরা লুকোচুরি খেলবো। মিনি সাদা বিলাইয়ের আনন্দ দেখে মুচকি হাসলাম। আমাদের কথার মাঝেই সাদা বিলাই দরজায় করাঘাত করে। আয়মান দরজা খুলো। কি করছো ভেতরে? দরকারি কথা আছে তোমার সাথে। সাদা বিলাইয়ের আগমনে বিরক্ত বোধ করলাম, কারণ আমি এখন পর্যন্ত সাদা বিলাইকে জব্দ করার কোনো উপায় পাইনি। সাদা বিলাই অনবরত দরজায় করাঘাত করেই যাচ্ছে। অজ্ঞতা দরজা খুলে কোমরে হাত রেখে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে বললাম, কি হয়েছে আপনার? শান্তিতে একা ঘরে বসতে পারবো না? খুব তো সবাই একজোট হয়েছেন নিচে, এখন আমি একা, আমার কেউ নেই এখানে। সাদা বিলাই উকি দিয়ে রুমে হামিকে দেখে নিলেন। এতক্ষণ যে আমার বলা একটা কথাও সাদা বিলাইয়ের কোনো ঘুরে প্রবেশ করেনি তা সাদা বিলাইয়ের চেহারা দেখেই বুঝতে পারলাম। সাদা বিলাই আমাকে চোখ মেরে হামির উদ্দেশ্যে বললেন, হামি সোনা, বাবা তোমাকে ডাকছেন, নতুন কান নিয়ে এসেছে, তা দেখাবে বলে। গাড়ির কথা শুনেই হামি ভো দৌড়। হামি যেতেই সাদা বিলাই দরজা আটকে ফেলেন। এখন কোথায় পালাবে শুভ্রপরি? আমার নিকটে সাদা বিলাইয়ের আগানো দেখে ভরকে গেলাম, কিন্তু তা প্রকাশ করলাম না। সাদা বিলাই পরিধানের টি শার্ট খুলতে খুলতে আমার দিকে আগাচ্ছে। অবস্থার অবনতি দেখে শুকনো ঢোক গিলে সাদা বিলাইয়ের উদ্দেশ্যে বললাম, সমস্যা কি আপনার? সাদা বিলাই, যখন তখন পরনের কাপড় খুলে ফেলেন কেন? আপনার কি খুলে ফেলার রোগ ধরেছে? একদম উল্টাপাল্টা কাজ করবেন না বলে দিলাম। আমার কথা শেষ হতেই সাদা বিলাই আমাকে টপকে আমার পেছনের আলমারি থেকে ড্রেস পরতে পরতে উত্তর দিলেন, ও আমার শুভ্রপরি, সবসময় তোমার মাথায় এই সব কিছু ঘুরে, তাই না? ছি দুষ্টু মেয়ে, আমি তো কাপড় পরিবর্তন করছি অফিসে যাব বলে। ইস, তুমি কি ভাবলে? ছি আইমান, ছি। বাই দ্য ওয়ে, তুমি যদি চাও তো অফিসে যাওয়ার আগে কিছু হতে পারে। সাদা বিলাইয়ের কথায় কটমট চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কাজ করতে লাগলাম। অফিসে যাচ্ছি আইমান, কিছু প্রয়োজন পড়লে ফোন করিও। আর লিজা এবং লিজার মা এই দুইজন মানুষদের থেকে দূরে থাকবে। লিজার কথা বলাতে আমার আবরার ভাইয়ের কথা মনে পড়ল। লোকটার হঠাৎ কি হয়েছে? কোথায় চলে গিয়েছে লোকটা? আবরার ভাইয়ের কোনো খোঁজ পেয়েছেন? আর কেনই বা আবরার ভাই আমার আর আপনার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চেয়েছিলেন? এতে ভাইয়ের কি লাভ? আমার কথায় রাদের চোখ মুখ শক্ত হয়ে যায়, তাতে দাঁত চেপে বলে, ওই বেইমানটার কথা আর আমার সামনে কখনোই বলবে না। ওই বেইমানটার জন্যই আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছিল। আবরারকে আমি আমার হাতের কাছে পেলে মেরেই ফেলবো। সাদা বিলাইয়ের এই মুহূর্তে রাগান্বিত কথায় সন্তুষ্ট হতে পারলাম না। একজন জানের প্রিয় ভাই কোনোদিনও স্ব ইচ্ছায় তাকে কষ্ট দিবে না। সাদা বিলাইয়ের হাত ধরে বিছানায় বসিয়ে কোমল কণ্ঠস্বরে বললাম, আমি আপনার কথায় একমত হতে পারছি না। ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনুন। আবরার ভাইয়া যদি আমাদের ক্ষতি করতে চাইতো তাহলে এতদিনে অনেক সুযোগ ছিল, তখন করতে পারতো। আর একটা কথা চিন্তা করুন, আমরা সেদিন ভাইয়াকে রাতে সুস্থ সবল দেখে এসেছিলাম, মানে ভাইয়া তখনও আমাদের সাথে দুষ্টুমি করছিল। আমি ভাইয়ার চোখে খারাপ কিছু দেখিনি। সে ছোট বোনের মতোই আমার সাথে কথা বলেছে। কিন্তু আমিও ভাবছি হঠাৎ কি হয়েছে ভাইয়ার যে আপনাকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গিয়েছে, আর এখন পর্যন্ত কোথায় কি অবস্থায় আছে তা কেউ জানতে পারছে না। আমার কথা শেষ করে সাদা বিলাইয়ের পানে দৃষ্টিপাত করলাম। সাদা বিলাই যে আমার কথার মানে বুঝতে পেরেছেন তা বুঝতে পারলাম। আমার কথার মাঝেই সাদা বিলাইয়ের মুঠোফোন বেজে ওঠে। কিছুক্ষণ কথা বলার পর সাদা বিলাই আমাকে তাড়া দিয়ে বলে, শুভ্রপরি, ঝটপট দৈনিক কাজটা সেরে ফেলো তো, আমাকে আর্জেন্ট অফিসে যেতে হবে। সাদা বিলাইয়ের কথায় কটমট চোখে তাকিয়ে রইলাম। দৈনিক কাজটা যে কি তা আমি বুঝতে পারছি, কিন্তু আজ তা আমি করব না।
যতই জোর করুক না কেন সাদা বিলাইয়ের কাছ থেকে উঠে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যেচে যে আমি বাঘের গুহায় ঢুকে পড়েছি বুঝতে পারছি। আমার পরিকল্পনার উপর এক বালতি পানি ঢেলে সাদা বিলাই আমার গালে নিজের অধর ছুঁয়ে দিল। সাদা বিলাইয়ের রেহেন কাণ্ডে আমি বরফের মতো জমে গিয়েছি। আমার অবস্থা দেখে সাদা বিলাই নাকে আলতো কামড় খেয়ে বলল, আমার স্পর্শেই তোমার চঞ্চলতার ঔষধ, নয়তো টিকটিকির মতো তো এখানে সেখানে দৌড়াতে থাকো। সাদা বিলাইয়ের কথায় পিটপিট চোখে তাকিয়ে রইলাম। আমার তাকানো দেখে জড়িয়ে ধরে আদর কণ্ঠস্বরে বলল, উফ, আমার শুভ্র পরি, এভাবে তাকিয়ে থেকো না তো। মাঝে মাঝে ইচ্ছে করে তোমাকে লুচির পরোটার মতো টুপ করে খেয়ে ফেলি। সাদা বিলাই চলে যেতেই নিচে নেমে আসলাম। বাবা বসে বসে বিয়ের লিস্ট করছেন, মা রান্নাঘরে, আর আমি এই রাত বিরাতে বল ব্যাট হাতে নিয়ে একা একাই ক্রিকেট খেলছে। লিজার মা আমার পিছু পিছু নিচে নেমে এসেছে। আমি বাবার পাশে বসলাম। আমার বা দেখে বাবা হাসি মুখে বললেন, তুবা মা, দেখ তো এখানে কি কি বাদ গিয়েছে। আমি চাই আমার ছেলে মেয়ের বিয়েতে সব কিছু পরিপূর্ণভাবে করতে, যেন কেউ কোনো ভুল ধরতে না পারে। বাবার কথার প্রত্যুত্তরে কিচ্ছু বলছি না, কারণ আমি রেগে আছি, প্রচুর রেগে আছি। তখন বাবা আমার পক্ষে ছিল না, তাই রেগে আছি। আমার কোনো হেলদোল না দেখে বাবা অসহায় কণ্ঠস্বরে বলল, তোর ভালোর জন্যই তো আমি এমন সিদ্ধান্ত নিলাম, যেন তোর উপর কেউ আঙ্গুল তুলে কথা বলতে না পারে, আর তুইও যেন এই বুড়ো বাবাকে ছেড়ে যেতে না পারিস। বাবার কথার মাঝে লিজা পিৎজার মা বলে ওঠে, ভাই সাহেব, আপনার ছেলে যেমন মেয়ে বিয়ে করে নিয়ে এসেছে, দেখবেন দুদিন পরই চলে যাচ্ছে। আর আজকালকার মেয়েদের তো মিনিটে মিনিটে ছেলে পাল্টায়, কখন বা কবে যেন কোন ছেলের সাথে চলে যায়। লিজার মায়ের কথায় বাবা অসন্তুষ্ট হলেন, কঠিন স্বরে বললেন, আমার ছেলের বউয়ের ব্যাপারে আপনার নাক গলাতে হবে না। আমার ছেলের বউ যেমন আছে তেমনই আমরা গ্রহণ করে নিব। আর রইল এক ছেলে থেকে অন্য ছেলে ধরার কথা, তা আপনার মেয়ে ধরবে? আমার মেয়ের সম্পর্কে ভবিষ্যতে এমন কথা বলার আগে 10 বার ভেবে বলবেন যে কার সামনে আপনি কথা বলছেন। এই আশিকুর রহমানের মেয়েকে কথা বলে কেউ পার পাবে না, মনে রাখবেন। বাবার কথায় লিজা মায়ের মুখ চুপসে গেল। মিনমিন করে কিছু বলতে নিলে লিজা মায়ের হাত ধরে আটকে দেয়। আমি এতক্ষণ লিজার মায়ের কার্যকলাপ দেখছিলাম, নিশ্চিত এই দুই কানাবিলাই ভেতরে ভেতরে আমাদের অগোচরে কিছু করে যাচ্ছে যা আমরা টের পাচ্ছি না। যাই করুক না কেন, এই তুবা বের করেই ছাড়বে। অন্ধকার পরিত্যক্ত গোডাউনে 20 থেকে 30 জন মানবেরা আলোচনা করে যাচ্ছে। তাদের দলের 3 জন প্রধান, আর বাকি সব এই 3 জনের আদেশ পালন করে সদা। 3 জন প্রধানের মধ্যে সামাদ লোকটি বলে উঠল, এবার আর আগের মতো ভুল করব না। 15 বছর আগে করা ভুল এবার যেন না হয়। আলফাজ নামক লোকটি সিগারেটের ধোঁয়া আকাশে উড়িয়ে সামাদের উদ্দেশ্যে বলল, গতবার ওই পুলিশের জন্যই তো আমাদের সব প্ল্যান বিফলে গিয়েছিল। এই জন্যই ওই পুলিশ সহ ছেলে মেয়ের জীবন নিয়েছিলাম সেদিন, কিন্তু এবার একদম সবকিছু প্ল্যান করে আসছি। যাই বলিস আলফাজ, এবার আমাদেরই জয় হবে। এই মাসুদ এবার স্বয়ং এসেছে দেশে, ধামাকা হবেই। 3 জন লোক তাদের পরিকল্পনায় ব্যস্ত হয়ে গেল। এদের আগমনে যে খারাপ কিছু ঘটবে তা বোঝা যাচ্ছে। রাত 11:55 সিঁড়ি বেয়ে ছাদে আমাকে টেনে নিয়ে যাচ্ছে মিনি সাদা বিলাই। রাতে খাবারের পর সাদা বিলাই ফোন দিয়ে বলেছে যে সে আজ আর আসতে পারবে না, অফিসে অনেক প্রেশার। সাদা বিলাই আজ আসবে না শুনে মনটা খানিক খারাপ হয়ে গেল। কি আর করার, মার সাথে কিছুক্ষণ গল্প করে নিজের ঘরে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হামি এসে আমাকে ঘুম থেকে টেনে উঠিয়ে ছাদে নিয়ে যাচ্ছে। সে নাকি আজ রাতের তারা দেখবে। ঘুম ঘুম চোখে এগিয়ে যাচ্ছি। বলে কি এই মধ্যরাতে কেউ কি ছাদে আসে আকাশের তারা দেখতে? মাকে বা বাবাকে নিয়ে আসতো না, সে আমাকে নিয়েই আসবে। ছাদে এসে আমার সমস্ত ঘুম উধাও। কি চেহারা করেছে ছাদের।
স্বরে বলছে, শুভ জন্মদিন শুভ্রপরি, শুভ জন্মদিন আমার ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ শাশুড়ি মাকে আজকের এই দিনে আমার শুভ্রপরিকে পৃথিবীতে নিয়ে আসার জন্য। সবসময় হাসি খুশি থাকো এই প্রার্থনা করি, আর আমার সকল অত্যাচার এমনই চুপচাপ গ্রহণ করবে এই আশা রাখি। কি বলো শুভ্রপরি, আমার সকল ভালোবাসাময় অত্যাচার সহ্য করবে তো? সাদা বিলাইয়ের কথা শুনে কান, নাক, মুখ, মাথা সব গরম হয়ে যাচ্ছে। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। আজ আমার জন্মদিন, আমার মনে ছিল, কিন্তু কাউকে বলিনি, কারণ বাবা মারা যাওয়ার পর থেকে এই দিনটি পালন করিনি কোনোদিনও। আমার ভাবনার মাঝে সকলের একসাথে কণ্ঠ শুনতে পেলাম। সবাই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। সকলের দিকে তাকিয়ে দেখি হামি, মা, বাবা, আমার মা, লিজা এবং লিজার মা সকলে এখানে উপস্থিত। আমার মাকে দেখে কান্না করে দেই, কেননা আমার মা একমাত্র জানে এই দিন আমি কেন পালন করি না। এই দিনটা আমার কাছে খুবই কষ্টের দিন। আমার জন্মদিনের কয়েকদিন পরেই তো বাবা আর ভাইয়া আপুকে তারা মেরে ফেলা হয়েছিল। কখনো কি শুনেছেন নিজের জন্মদিনে ঘুম ঘুম চোখে যে কাপড় পরিহিত ছিল সেই কাপড়ে এই কেক কাটতে? আমি কাটছি, কারণ আমার শ্বশুর বাড়ির সকলের নাকি অনেক ঘুম আসছে। আমাকে খাইয়ে তারা ঘুমাতে চলে যাবে। কি আর করার, কেক কেটে সকলেকে খাইয়ে গিফট আদান প্রদান করে সকলেই চলে গেল ঘুমাতে। বর্তমানে ছাদে রয়ে গেলাম আমি আর আমার সাদা বিলাই। সাদা বিলাই কেমন ঘোর লাগা চোখে আমার পানে তাকিয়ে আছে, আর তা দেখে আমি লজ্জায় নুয়ে যাচ্ছি বারবার। সাথী আমার কাছে এসে দুই গালে হাত দিয়ে কপালে অধর ছুঁয়ে দিলেন। আমার পানে কতক্ষণ গভীরভাবে তাকিয়ে থেকে বললেন, মাশাআল্লাহ, আমার ঘুমন্ত পরি, আমার শুভ্রপরি, কারোর নজর যেন না লাগে তোমার উপর, এই দোয়া করি। তোমার সব রূপে আমি মুগ্ধ হই। এই যে এখন ঘুম ঘুম চোখে ক্লান্তির ভাব দেখে পাগল হয়ে যাচ্ছি, ইচ্ছে করছে টুক করে কামড়ে খেয়ে ফেলি। সাদা বিলের এক এক কথায় লজ্জায় লাল নীল রং ধারণ করছে আমার চেহারা। আজ যেন মুখের কথা হারিয়ে ফেলেছি আমি। সাদা বিলাইয়ের সামনে কিছুই বলতে পারছি না। আমার এই অবস্থা দেখে সাদা বিলাই শুধু কিটকিটিয়ে হাসে। আমাকে জড়িয়ে ধরা অবস্থায় সাদা বিলাই আমার হাতে সোনার একটা আংটি পরিয়ে দেয়, খুব সুন্দর আংটি। আমাকে 1 মিনিটের কথা বলে সাদা বিলাই কোথায় যেন চলে গেল, আর আমিও কিছুক্ষণের আগের কথা মনে করতে থাকছি ছাদের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠান্ডা বাতাস বইছে ছাদে। এই শীতের মধ্যে শীতের কাপড় ছাড়া দাঁড়িয়ে আছি। রুম থেকে উঠেছি বিধায় শীতের কোনো পোশাক পরে আসিনি। উপরওয়ালার কাছে প্রার্থনা করছি যেন আমার সাদা বিলাই সব সময় এমনই থাকে আর আমাকে খুব ভালোবাসে। আমার ভাবনার মাঝে আচমকা কেউ আমাকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ায় তাল সামলাতে না পেরে রেলিংয়ের ভর দিয়ে দাঁড়াই। পেছনে ফিরে তাকাবো কাঙ্ক্ষিত মানুষটিকে দেখার উদ্দেশ্যে, কিন্তু তার সুযোগ হলো না। ধাক্কা দেওয়া ব্যক্তিটি আবারও ধাক্কা দিয়ে আমাকে নিচে ফেলে দিল। গালে তরল কিছু অনুভব করায় বুঝতে পারলাম গালের একাংশ পাথরের উপর পড়ে পুরোই থেতলে গিয়েছে, আর তরল জাতীয় পদার্থ হচ্ছে রক্ত। উপর থেকে সাদা বিলাই আয়মান বলে চিল্লিয়ে যাচ্ছে। এদিকে আমার অশ্রু ঝরে যাচ্ছে অনবরত। কোথায় ভেবেছিলাম সাদা বিলাইয়ের সাথে সুখে শান্তিতে সংসার করব, তার হলো না। কিছুক্ষণ আগে সাদা বিলাইয়ের পরিয়ে দেওয়া আংটিটির দিকে নজর দিলাম, যা লাইটের আলোতে ঝলমল করছে। চোখ বন্ধ করে সাদা বিলাইয়ের সাথে কাটানো মুহূর্ত মনে করে আস্তে আস্তে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। আমি জানি এই রাজ্য থেকে আমি আর কখনো ফিরে আসবো না। আমার সাথে আর কখনো সাদা বিলাইয়ের দেখা হবে না। প্রিয়জনের ভালোবাসায় রাঙাতে পারে যেজন, পৃথিবীতে সর্বসুখী হবে সেজন। অন্ধকার শহরে সবকিছু একদম নিস্তব্ধ। টপ টপ পানি পড়ার আওয়াজ হচ্ছে, যা স্পষ্ট বোঝা যাচ্ছে। আবরার পানির সুইচটা টাইট করে বন্ধ ঘরের দরজা খুলে দিল। দরজা পার করে ঘরে ঢুকবে, তখনও কানে পানির আওয়াজ ভেসে আসছে। পানি পড়া আওয়াজ শুনে আবরার বাঁকা হাসে। মুঠো ফোন পকেট থেকে বের করে ফোন করে কাউকে। পাখিতে আজ কমছে না রে ভাই, উড়ে যাবার শক্তিটাও নেই। কি করবো পাখিকে? আর খাঁচায় বন্দি থাকা পাখিটার জন্মদাসী যে ঘুমন্ত অবস্থায় আছে, তাকে কি করব? আচ্ছা আয় তাহলে। হ্যালো হ্যালো, শোনো না, আমার ডার্লিং কেমন আছে এখন? খুব জ্বালাতন করছে কি তোকে? আরে চেতস কেন, আয় তাড়াতাড়ি। প্রায় 20 মিনিট পর আবরারের ফোনে কথা বলা ব্যক্তিটির আগমন ঘটে।
আবরার তখনও দরজার সামনে দাঁড়িয়ে আছে। কালো হুডি পরিহিত লোকটির মুখে কালো মাস্ক পরে আবরারের সামনে এসে দাঁড়ায়। আবরার লোকটিকে দেখে এবার প্রশস্ত হেসেই লোকটিকে আলিঙ্গন করে। কেমন আছিস আমার জান? কেমন আর থাকবো ভাই, আমার শুভ্রপরী যে হাসপাতালের সাদা বিছানায় আমার চোখের সামনে ছটফট করছে। আইমানের এই অবস্থা দেখে ভালো থাকি কি করে? মাথা থেকে হুডি আর মুখ থেকে মাস্ক সরিয়ে আবরার উদ্দেশ্যে বলল রাত। রাতকে এখন দেখে খুবই ভয়ঙ্কর দেখাচ্ছে। আবরার রাতের রক্তিম নেত্রদ্বয় দেখে ভয় পেয়ে যায়। আজ যে খারাপ কিছু হতে চলছে পাখিদ্বয়ের সাথে তা বুঝতে পারছে আবরার। রাতের এমন চেহারা দেখে আবরার রাতকে আশ্বস্ত করার জন্য বলে, রাত ভাই আমার, শুধু শুধু এদের আঘাত করে নিজের হাত অপবিত্র করিস না। এমনিতে কয়েকদিন পর মারা যাবে অনাহারে। আবরারের কথায় রাত রক্তিম চোখে আবরারের ফানে তাকায়। কঠোর কণ্ঠস্বরে আবরারকে বলতে শুরু করে, আঘাত করব না মানে? ওই কুত্তার বাচ্চা লিজার জন্য আজ আমার আইমানের এই অবস্থা। এতদিন তুই আমার কাছ থেকে নিজেকে আড়াল করে রেখেছিস, এর জন্য ওই লিজা দায়ী। কিভাবে ক্ষমা করব আমি বল? আমি সারা রাত ঘুমাতে পারি না ভাই। চোখ বন্ধ করলেই 2 দিন আগের ঘটনা চোখের সামনে ভেসে ওঠে। রাত চোখ বন্ধ করে নিজের চোখের অশ্রু আড়াল করতে চেষ্টা করেছে, কিন্তু অবাধ্য অশ্রুগুলো রাতের কথা না শুনে গাল বেয়ে গড়িয়ে পড়ছে নিচে। রাত চিন্তা করছে 2 দিন আগের কথা। 2 দিন আগে রাত তার শুভ্রপরীর জন্য কেনা লাল টুকটুকে বেনারসি শাড়ি নিয়ে যখন ছাদে আসে, যেটা সে আজ শুভ্রপরীকে জন্মদিনের উপহার দিবে, তখন রাত লিজাকে নিচের দিকে উকি দিয়ে হাসতে দেখে। রাত লিজার অবস্থান দেখে ভ্রু কুঁচকে সারা ছাদে তুবাকে খুঁজে। পুরো ছাদ খুঁজে তুবার কোনো দেখা মিলল না রাতের। তখন রাত ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে লিজা কিছু একটা করেছে তুবার সাথে। রাত হাতের বেনারসি ফেলে দিয়ে ছাদের রেলিং এর পাশে দৌড়ে চলে যায়। লিজাকে ধাক্কা দিয়ে সরিয়ে রাত নিচের দিকে তাকিয়ে থমকে যায়। নিচে যে রাতের শুভ্রপরী লাল রক্তে রাঙানো জমিতে শায়িত আছে। রাত তুবার এই অবস্থা দেখে আয়মান বলে চিৎকার করে কান্না করতে থাকে। রাতের চিৎকারে রাতের বাবা মা, তুবার মা এবং লিজার মা সকালে একসাথে ছাদে চলে আসে। রাতের বাবা রাতের কান্না দেখে এগিয়ে গিয়ে ছেলের কাঁধে হাত রাখেন। কারো স্পর্শে রাতের কান্না থেমে যায়। পাগলের মতো আয়মান বলে ছাদ থেকে দৌড়ে নিচে চলে যায়। রাতের চলে যাওয়া দেখে সকলে রাতের পিছু নেয়। এদিকে লিজা সকলের এমন আগমনে ভয় পেয়ে যায়। রাগে মাথায় লিজার তুবাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। লিজা চেয়েছিল ধাক্কা দেওয়ার সাথে সাথে নিচে চলে যাবে, যেন কেউ বুঝতে না পারে, কিন্তু এর মধ্যেই রাতের যে আগমন ঘটবে তা বুঝতেই পারেনি। রাত তুবার কাছে গিয়ে দেখে তুবার রক্তে নিচের জমি অনেকটাই লাল রঙে রাঙিয়ে আছে। রাত আর সময় ব্যয় না করে তুবাকে কোলে তুলে নেয়। গাড়িতে তুবাকে বসিয়ে তুবার মা এবং রাতের মাকে বসতে বলে, আর রাত নিজের বাবাকে বলে যায় লিজা এবং নিজের মাকে যেন তার বাবার ঘরে আটকে রাখে। হাসপাতালে নিয়ে আসতে ডাক্তাররা তুবাকে ইমার্জেন্সি বিভাগে নিয়ে যায়, যেখানে ডাক্তাররা দীর্ঘ কয়েক ঘন্টার পর বের হয়ে এসে রাতকে সংবাদ দেয়, আল্লাহর অশেষ কৃপায় রোগীর অবস্থা উন্নত হয়েছে। আমরা তো ভেবেছিলাম রোগীর মাথায় আঘাত পেয়েছে, কিন্তু পাইনি। যেহেতু রোগীর আগেই ব্রেন সমস্যা ছিল তাই ভয়টা বেশি ছিল, কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষা করে দেখেছি যে রোগীর মাথায় চোট পায়নি বেশি। পাথরের সাথে চেহারাটা একটা অংশ থেতলিয়ে গিয়েছিল, যা আমরা সার্জারি করে ঠিক করে দিয়েছি। আর ডান পা হাত ভেঙে গিয়েছিল। চিন্তার কোনো কারণ নেই, কয়েক মাসের মধ্যে রোগী ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ডাক্তারের এতটুকু কথায় সেদিন রাত সহ সকলের দেহে প্রাণ ফিরে আসে। ডাক্তাররা তুবাকে কেবিনে শিফট করার পর রাত এসে তুবাকে এক পলক দেখে নিজের বাসায় চলে আসে। মাঝপথে কাউকে ফোন করে আবরারকে খুঁজতে বলে। 2 ঘন্টার মধ্যে আবরারের লোকেশন রাত পায় এবং সর্বপ্রথম রাত আবরারের নিকট যায়। শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এক ভাঙা হোটেলে আবরারের দেখা মেলে, যেখানে আবরারের নিজেকে শাস্তি দিচ্ছে কলিজার ভাইয়ের ক্ষতি করার জন্য। রাত সরাসরি আবরার যে ঘরে উঠেছে সেই ঘরে প্রবেশ করে।
আবরার রাতকে দেখে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে থাকে। এতদিন পর আবরারকে দেখে রাত শক্ত করে জড়িয়ে ধরে। আবরারের চোখে পানি এসে যায় রাতের জড়িয়ে ধরাতে। আবরার জানতো রাত তাকে ভুল বুঝবে না। আবরারকে ছেড়ে দিয়ে রাত বলতে শুরু করে, তোর কোনো কথা শুনবো না। আমি জানি তোর কোনো দোষ নেই এখানে। যা করেছে সব লিজা করেছে। এখন এই মুহূর্তে আমার সাথে আয়। অপরাধের শাস্তি দিতে হবে যে, তোকে আমার প্রয়োজন। সেই রাতেই আবরারকে সাথে নিয়ে রাত নিজের বাসায় চলে আসে। লিজা এবং লিজার মাকে টেনে হিঁচড়ে গাড়ি উঠিয়ে অচেনা এক জায়গায় নিয়ে যায় এবং সেখানে কিছু মহিলাদের ভাড়া করে আচ্ছা মতো লিজাকে পিটিয়ে ভাসমান পানির উপর ঝুলিয়ে রাখে আর নিজে 3 দিকে 4টা ক্ষুধার্ত কুমির খুদ পেতে আছে কখন সে খাবার পাবে। আর এদিকে মেয়ের অবস্থা দেখে চিৎকার করে কাঁদছে লিজার মা। কিন্তু লিজার মা মেয়ের কাছে আসতে পারছে না, কারণ তাকে একটি ঘরে আবদ্ধ করে রাখা হয়েছে, যার জানালা দিয়ে লিজার মা তখন লিজাকে দেখছিল। সেদিনের পর থেকে আবরার এদেরকে দেখে রাখে আর রাত তুবার কাছে চলে যায়। বর্তমানে রাত চোয়াল শক্ত করে আবরারের পানে তাকায় আর আবরার অসহায় চোখে রাতের পানে তাকিয়ে বলতে শুরু করে, রাত ভাই আমার, পুলিশকে খবর দে, পুলিশ এসে এদের ব্যবস্থা করে নিবে। তোর এখন ঝামেলা জড়ানো উচিত না। এখন তোমার পাশে থাকা তো প্রয়োজন। তোমার চোখ খুলে যদি তোকে পাশে না পায় তাহলে খুব কষ্ট হবে। রাত আবরারের কথায় মনোযোগ সহকারে শুনে পুলিশ অফিসারকে ফোন দেয়। কিছুক্ষণ পর পুলিশ আসে এবং ওদের অ্যারেস্ট করে নিয়ে যায়। চেহারার এই পাশে সাদা ব্যান্ডেজ দিয়ে মোড়ানো, ডান হাত প্লাস্টার করে পেটের ওপর রাখা আর ডান পা একটু উঁচু করে স্ট্যান্ডের সাথে একটু উঁচু করে বেঁধে রাখা। তুবার এই অবস্থা দেখে রাদের চোখে জল এসে যায়। রাত একটু একটু পা ফেলে তুবার কাছে গিয়ে বসে। রাদের এখন মনে হচ্ছে তুবার শরীরে হালকাভাবে ধরলেই তুবা ব্যথা পাবে, তাই 5-6 বার নিজের হাত তুবার দিকে বাড়িয়েও গুটিয়ে নেয়। তুবার ভালো থাকা চেহারার অংশে নিজের হাত দিয়ে কিছুক্ষণ স্পর্শ করে। রাদের ছোঁয়া পেতেই ঘুমের ঘোরে তুবা কেঁপে ওঠে। কান্নার মাঝেও রাত তুবার কাণ্ডে হেসে ওঠে। হাসপাতালের 303 নম্বর রুমে শরীরের অসহনীয় যন্ত্রণায় ছটফট করছি। চোখ খুলে এক হাত ও পায়ে ব্যান্ডেজ দেখে চুপ হয়ে গিয়েছিলাম, কিন্তু মুখের ডান পাশে হাত স্পর্শ করে থমকে গিয়েছিলাম। আমার ডান গাল যে সাদা কাপড়ে ব্যান্ডেজ করা আছে, আমি যতটুকু জানি এমন অবস্থা হলে কখনো চেহারা আগের মতো হয় না, যতই সার্জারি করা হোক না কেন। আমার গোঙানির আওয়াজে বাহির থেকে কেউ হন্তদন্ত হয়ে কক্ষে প্রবেশ করে। মাথা হালকা কাত করে দেখলাম সাদা বিলাই এসেছে। আমার কাছে এসে আমার হাতে পায়ে হাত বুলিয়ে বলছে, শুভ্রপরি, কি হয়েছে তোমার? কষ্ট হচ্ছে কি খুব? এই যে তোমার সাদা বিলাই, তোমার পাশে আছে সদা। কিছু হবে না তোমার, খুব শীঘ্রই আগের মতো হয়ে যাবে। চিন্তা করবেন না মিস্টার ফারাজ, আপনার স্ত্রী ভয় পেয়েছিল তাই এমন করেছে। আমরা ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিয়েছি। কয়েক ঘন্টা পর ঘুম ভাঙলে আপনার স্ত্রীকে কোনো বিশেষ উত্তেজনা হতে দিবেন না। এদিকে তুবা ঘুমিয়ে যেতে রাত চলো চলো চোখে ডাক্তারের পানে তাকায়। ডাক্তার চলে যেতে ধপ করে চেয়ারে বসে গেল রাত। রাদের এখন নিজের কাছে নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। একে তো নিজেই তুবার এই অবস্থা দেখতে পারছে না, সহ্য করতে পারছে না তুবার চটপটানি। এখন আবার ডাক্তার বলে গেল তুবাকে ভরসা দিতে। কি করবে সে? রাদের ভাবনার মাঝে রাদের বাবা মা তুবার মা হাজির হয় ক্যাবিনে। তুবার মা তুবার অবস্থা দেখে হো হো করে কেঁদে ওঠে। তার দুষ্ট রাজকন্যা এমন নিস্তব্ধ হয়ে আছে তা মানতে পারছে না তুবার মা। তুবার মা রাদের কাছে গিয়ে অশ্রু মাখা কণ্ঠ স্বরে বললেন, রাত, আমার মেয়ের এমন নিস্তব্ধ কেন রে? তুবাকে বল না কথা বলতে। ওর কথা না শুনলে যে আমার দম বন্ধ হয়ে আসে। কথা বলতে বল বাবা। তুবার মাহের আহাজারি শুনে রাত চুপ করে রইল। রাদের ভেতর যে ঝড় বইছে তা রাত কাউকে দেখাতে পারছে না। রাত সবাইকে কেবিনে রেখে বের হয়ে গেল। প্রায় ঘন্টা খানিক পর রাত তুবার কেবিনে প্রবেশ করতেই দেখে তুবা অসহায় চোখে রাদের পানি তাকিয়ে আছে। রাত আসাতেই সকলে কেবিন থেকে বের হয়ে যেতে নিলে রাত সকলের উদ্দেশ্যে বলে, তোমরা সবাই বাসায় চলে যাও। এখানে আছে আইমানের সাথে, মা আম্মুকে দেখে রেখো। সকলে বিনা বাক্যে চলে যায় হাসপাতাল থেকে। তুবার মা মেয়ের এই অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়েছে। কথা বলার জন্য মুখ অনবরত চুলকাচ্ছে আমার।
কিন্তু বর্তমানে কথা বলতে ভয় পাচ্ছি। মুখ খুললেই যদি তখনকার মতো বোবা রোগে ধরে, তো কে আমাকে বিয়ে করবে? ধ্যাৎ, আমার তো বিয়ে হয়েই গিয়েছে। কি যে উল্টাপাল্টা বকছি। দোতলা থেকে পড়ে হাত পায়ের হাড্ডির সাথে মাথার হাড্ডিও মনে হয় ভেঙে গিয়েছে, তাই উল্টাপাল্টা বকছি। আমার ভাবনার মাঝে সাদা বিলাই কখন আমার কাছে এসে আমার দিকে ঝুঁকে গভীর দৃষ্টিতে আমার পানে তাকিয়ে আছে খেয়াল করিনি। খেয়াল হয়েছে তখন যখন সাদা বিলাই নিজের শুষ্ক ছিলাছালা অধর আমার অসুস্থ অধর ছুঁয়ে দিল। তখন আপনারাই বলেন, আমার মতো নাদুস নুদুস ভোলা অসুস্থ মেয়ের সাথে কেউ এমন ব্যবহার করে? আমি একজন হাত পা ভাঙা ল্যাংড়া মহিলা বলে আমার উপর অত্যাচার করেই যাচ্ছে। এক হাতে যতটুকু পারছি চর থাপ্পড় চিমটি কেটে যাচ্ছে সাদা বিলাইকে, কিন্তু এই পচা হনুমান সাদা বিলাইয়ের কোনো নড়চড় নাই। ঠিক কত মিনিট পর যে সাদা বিলাই আমাকে ছেড়ে দিয়েছে জানি না। সাদা বিলাই আমার কপালের সাথে কপাল মিলিয়ে মিহি স্বরে বললেন, ভালোবাসি শুভ্রপরি, জীবনের শেষ সময় পর্যন্ত এভাবেই ভালোবেসে যাব। কোথাও হারাতে দিব না তোমাকে, একেবারে বক্ষ পিঞ্জরের মধ্যে ঢুকিয়ে রাখবো বলে দিলাম। তুমি জানো তোমার এই অবস্থা দেখে আমার কেমন অবস্থা হয়েছিল? আমি তো জীবিত থেকেও মরে গিয়েছিলাম। একবার শুধু সুস্থ হও, চোখের আড়াল হতে দিব না বলে দিলাম। সাদা বিলাইয়ের এক একটা কথায় আমার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। কেন মানুষটা আমাকে এত ভালোবাসে? আমি কি আদৌ এসব পাওয়ার যোগ্য? আমার চোখের পানি দেখে সাদা বিলাই আলতোভাবে পানি মুছে দিয়ে বলে, হুশ, শুভ্রপরি কাঁদে না, তোমার কান্নার দিন শেষ। ভালোবাসি সেমি সাদা বিলাইয়ের বাবা, অনেক ভালোবাসি। আমার ভালোবাসার বহিঃপ্রকাশ করাটা দেখে সাদা বিলাই ভ্রু কুঁচকালো। আমার পাশে বসতে বসতে জিজ্ঞেস করলো, সেমি সাদা বিলাই মানে? সাদা বিলাইয়ের কথা শুনে বাম হাতেই কপাল চাপড় দিলাম। ভিচিল কণ্ঠস্বরে প্রতিউত্তরে বললাম, আরে আপনি বুঝেন নাই, সেমি সাদা বিলাই মানে আমার আর আপনার ছেলে। আপনাকে যদি আমি সাদা বিলাই ডাকি আর হামিকে যদি মিনি সাদা বিলাই ডাকি, তাহলে আমাদের ছেলে হলে সেমি সাদা বিলাই ডাকবো, কারণ আমি জানি আপনার ছেলে আপনার মতোই সাদা বিলাই হবে। আমার কথা শেষ হতেই সাদা বিলাইয়ের পানে তাকিয়ে দেখি সে মিটমিট করে হাসছে। বুঝতে পারলাম সাদা বিলাই এখন আমার থেকে মজা নেবে। ইয়া আল্লাহ, আইমান, তোমার চিন্তা ভাবনা তো সেই দূর পর্যন্ত। আমি তো তুমি ছোট বলে বাচ্চার কথা মাথায় আনিনি, কিন্তু তুমি, যাই হোক, একবার সুস্থ হও সেমি, মিলি, সব সাদা বিলাইকে আনার ব্যবস্থা করব। ছি, মুখে লাগাম দিন সাদা বিলাই। লে, তুমি বললে কিছু না আর আমি বললেই দোষ, এটা ঠিক না আইমান। উফ সাদা বিলাই, আপনি চুপ থাকার জন্য এখন কি নিবেন? আপাতত তোমার কিউট কণ্ঠস্বরে আবারও ভালোবাসি শুনবো। বলবো না না না। তুমি বলবে, তোমার হাত পা সহই বলবে। আসবো কি আবার ওই মিষ্টি ঠোঁটের স্বাদ নিতে? সাদা বিলাইয়ের হুমকিতে ভয় পেলাম। চোখ বন্ধ করা অবস্থায় আবারও ভালোবাসি বললাম। ভালোবাসি বলার পর সাদা বিলাইয়ের পানে তাকিয়ে দেখি তার দৃষ্টি সন্তুষ্টির দৃষ্টি না। সাদা বিলাই নিজের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে বলল, এভাবে হবে না আইমান, ভালোবাসি রাত, এভাবে বলতে হবে। সাদা বিলাইয়ের কথায় কটমট চোখে তাকালাম। আমার যে সাদা বিলাইকে রাত বলতে লজ্জা লাগে, কিভাবে বলি তাকে? আমি বলবো না। তাহলে আমি আসি তোমার কাছে। কথাটা বলে সাদা বিলাই চেয়ার থেকে যেই না উঠতে নিবে, ঠিক তখনই একটু আওয়াজ করেই বললাম, ভালোবাসি রাত। আমার কথা শুনে সাদা বিলাই মুচকি হেসে নেত্রদয় বন্ধ করে নেয়। সাদা বিলাইয়ের অধরে এখন একটা তৃপ্তির হাসি। সাদা বিলাইয়ের হাসি দেখে আমিও মুচকি হাসলাম। মানুষটা যে তার শুভ্রপরীর জন্য পাগল, শুধু পাগল না, মহাপাগল। শহরের একটি বেসরকারি হাসপাতালে জঙ্গিরা বোমা হামলার প্ল্যান করেছে, যা আমরা গোপন সূত্রে জানতে পেরেছি। জনগণের নিকট অনুরোধ, যদি কাউকে আপনাদের সন্দেহ জাগে তো দ্রুতই নিকটবর্তী থানায় যোগাযোগ করবেন। আমরা আরো জেনেছি যে আতঙ্ককারীরা শহরের বিভিন্ন স্থানে নকল আসল বোমা সেট করে রেখেছে। আমাদের পুলিশেরা এখন পর্যন্ত 32টা বোমা ডিফিউজ করেছে। আমাদের ধারণা আতঙ্কিতকারীরা হাসপাতালের সব থেকে বড় বোমা হামলা করতে যাচ্ছে। টিভির পর্দায় রাত হাসপাতালের কথা শুনে ভয় পেয়ে যায়। এই জঙ্গিদের সাথে যে তুবার অতীতের কোনো সম্পর্ক আছে তা রাত সেদিনে বুঝতে পেরেছিল, কিন্তু সঠিক সময় চেয়েছিল তুবাকে জিজ্ঞাসা করার জন্য। কিন্তু এখন মনে হচ্ছে তুবার অতীত জানতেই হবে রাদের।
সকল ফর্মালিটি পূরণ করে রাত তুবাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে নিয়ে আসে। শুধু রাত না, রাদের মতো শত শত মানুষ পরিজনের সুরক্ষার জন্য হাসপাতাল থেকে চলে যাচ্ছে। সৃষ্টিকর্তার পর যদি মানুষেরা কারো উপর ভরসা করে, তারা হচ্ছে ডাক্তার। একজন ডাক্তার হাজারো পরিশ্রম করে রোগীকে সুস্থ করতে চেষ্টা করে। এই হাসপাতাল যদি হয় মানুষের মরণের ফাঁদ, তো যে কেউ চলে যাবে এখান থেকে। হাসপাতাল থেকে প্রায় 1 কিলোমিটার আসার পরপরই হাসপাতালের বোমা ব্লাস্ট হয়। অ্যাম্বুলেন্সের মধ্যে থেকে রাত দেখতে পাচ্ছে আকাশে ধোঁয়া উঠছে। না জানি কার সন্তান, কার পিতামাতা, কার দাদা দাদি এই বোমা হামলায় মারা গিয়েছে। বাসায় আসতেই নিচতলায় এক কক্ষে রাত শিফট হয়ে চলে আসে। তুবাকে খাটে ভালোভাবে শুয়ে রাত ফ্রেশ হতে চলে যায়। রাত ফ্রেশ হয়ে এসে ফোন নিয়ে বসে পড়ে হাসপাতালের বোমা হামলার খবর জানার জন্য। তুবার সামনে এখন টেলিভিশন চালু করা ঠিক হবে না। বিভিন্ন খবরের মাধ্যমে রাত জানতে পারে যে তুবাকে যেই কেবিনে রাখা হয়েছিল, ঠিক সেই কেবিনের পাশেই 304 নম্বর কেবিনে একজন বৃদ্ধ লোক এবং বৃদ্ধ মহিলা ছিল। তাদের খাবারের বক্সে বোমা ছিল। এই বোমা হামলায় বৃদ্ধ লোক ও মহিলা সহ 50 জনের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা করার কথা বিফলে গিয়েছে, কেননা বোমা এতটাও বড় ছিল না। বিস্ফোরিত বোমার শক্তি ছিল শুধুমাত্র 1 ফ্লোরে উড়িয়ে দেওয়ার মতো, এবং তাই হয়েছে। ফোনটা টেবিলের এক পাশে রেখে রাত তুবার বাঁ পাশে শুয়ে পড়ল। এখন তার একটু বিশ্রামের প্রয়োজন, যা তুবার কাছে এসেই সম্ভব হলো। 6 মাস পর আমি এখন মোটামুটি সুস্থ। গত সপ্তাহে হাতের প্লাস্টার খুলেছে, আর চেহারার প্লাস্টার আরো অনেক আগেই খুলেছে। এই কয়েক মাসে নিয়মিত চেহারা চিকিৎসা করায় অনেকটাই ঠিক হয়েছে। এখন শুধু চেহারায় হালকা হালকা দাগ রয়েছে, যা ভালো করে তাকালে বোঝা যাবে, নয়তো না। লাঠির সাহায্যে আস্তে আস্তে হাঁটতে চেষ্টা করছি। এমন ল্যাংড়া জীবন ভালো লাগে আপনারাই বলেন। আমার হাঁটা চলার মাঝেই সাদা বিলাইয়ের আগমন ঘটে। আমাকে একা একা হাঁটতে দেখে সাদা বিলাই ধমকে উঠে। আইমান, কত বড় সাহস তোমার! একা একা হাঁটছো কেন? মাকে বা হামিকে ডাক দিলেই তো ওরা আসে। সাদা বিলাইয়ের অতিরিক্ত কেয়ার দেখে ইচ্ছে করে কচু গাছের সাথে গলায় ফাঁসতে। আচ্ছা, আমি একা হাঁটলে কি পড়ে যাব? আমি তো লাঠি ভর দিয়েই হাঁটছি। আমার সাহায্যকারীর লাঠি ছিল তো। এই কয়দিনে সাদা বিলাইয়ের কর্মে হয় রেগে গিয়েছি, নয়তো বিরক্ত হয়েছি। সাদা বিলাই আমাকে জবিনেই পা ফেলতে দেয়নি প্রথম। তারপর বাবা মার ধমকে আমাকে পা ফেলতে দিয়েছে এবং আমি হাঁটতে সাহস করেছি। আইমান, নিচে আর থেকো না, খাটে এসে বসো। ওই যে দেখো তেলাপোকা। সাদা বিলাইয়ের ভয় দেখানো দেখে হাসি আসে। হাত থেকে লাঠি ফেলে জোরে হেসে যাচ্ছি। হাসা বন্ধ করে বিপদে পড়ে গেলাম। সাদা বিলাইয়ের পানে তাকিয়ে অসহায় কণ্ঠস্বরে বললাম, স্বামী গো স্বামী, কাছে একটু আসুনি, করবো আমি ওঠানে, ভাঙবে যে কতখানি। আমার ছন্দের প্রতি উত্তরে সাদা বিলাই আমাকে কোলে তুলে বলল, কথায় আছে ইতর মরে ভিতরে, খাটাস মরে তেলে। আমার বাবা পুলিশ কমিশনার আবু তালিব ছিলেন সৎ ও একনিষ্ঠ অফিসার। বাবার সততার প্রমাণ 3টে প্রমোশন ব্যাচ। বাবার রিটায়ার্ড হবার 6 মাস আগে শহরের এক পুরনো গোডাউনে কিছু বৈদেশিক অস্ত্রের পাচার সম্পর্কে সংবাদ পায় বাবা তার গোপন সহকারীর সাহায্যে। দুপুর 12টায় বাবা 30 জনের এক দল নিয়ে ওই গোডাউনে তল্লাশি চালায়। বিভিন্ন ধরনের দেশি বিদেশি পিস্তল উদ্ধার সহ 10 জনকে একসাথে গ্রেফতার করে। এই গোডাউনে তল্লাশি করাই বাবার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। গোডাউন থেকে উদ্ধারকৃত অস্ত্রগুলো কয়েক ঘন্টার মধ্যে সাংবাদিকরা খবরের হেডলাইনে প্রচার করতে থাকে। বাবাকে এই কাজের জন্য সবাই বাহবা দিতে থাকে। প্রায় 11 মাস পর বাবা গ্রামে আসেন আমাদের সাথে দেখা করতে। শহরে তখনও আমরা থাকতাম না। বাবার পুলিশের চাকরি করাতে যেন তার পরিবারে কোনো ক্ষতি না হয়, এই জন্য কখনো নিজের কাছে আমাদের রাখতেন না। বাবার আসার কথা শুনতেই আমরা 2 বোন আর ভাই সর্বক্ষণ মেতে থাকতাম। 3 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট এবং আদরের ছিলাম। বড় ভাইয়া আর মেজো আপুর জান ছিলাম। বড় ভাইয়া সব সময় এটা সেটা দুষ্টুমি করে আমাকে কাঁদাতো, আর মেজো আপু তখন মায়ের কাছে নালিশ করত। এইভাবেই হাসি মজার মাঝেই আমাদের দিন যাচ্ছিল। শেষবার যখন বাবা গ্রামে আসেন, তখন আমরা সবাই বাহানা করেছিলাম শহরে আসবো বলে। বাবার হাজারো নিষেধ মানিনি আমরা।
বাবা আমাদের সাথে 15 দিন গ্রামে ছিলেন। আমরা সেদিন শহরের উদ্দেশ্যে রওনা হব। ওই দিন আমার মামা মারা যায়, যার কারণে আমি আর মা গ্রামে থেকে যাই। বাবা, ভাইয়া আর আপুকে নিয়ে শহরে চলে যান। যেহেতু বাবার ছুটি শেষ হয়ে গিয়েছিল, তাই মেঝো আপু আর বড় ভাইয়াকে নিয়ে চলে যান নানু বাড়ি থেকে। 5 দিন পর শহরের উদ্দেশ্যে রওনা হই আমি আর মা। শহরে প্রবেশ করতেই পথিমধ্যে দুপুরের খাবার খাওয়ার জন্য এক রেস্টুরেন্টে উঠি। হাত মুখ ধুয়ে খাবারের টেবিলে অপেক্ষা করছি। এমন সময় টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখে হতভম্ব হয়ে যায়। সংবাদ শিরোনাম এমন ছিল, পুলিশ কমিশনার আবু তালেবের বাড়ি জঙ্গি হামলা। জানা গিয়েছে কিছুক্ষণ আগে অস্ত্র উদ্ধার এবং 10 জন আসামি গ্রেপ্তার করা হয়েছিল। এইসব জঙ্গি এবং তাদের অস্ত্র ছিল। আবু তালেবের জন্য যেহেতু জঙ্গিদের এত লোকসান হয়েছে, এজন্য জঙ্গিরা আবু তালেবের বাড়ির উদ্দেশ্যে জঙ্গি মেন আস্তানা হিসেবে ঘোষণা করে। বলা বাহুল্য, পুলিশ কমিশনার আবু তালেবের বাড়ির দারোয়ানের কাছ থেকে আমরা জানতে পারি যে 5 দিন আগে আবু তালেব তার 2 সন্তান সহ এই বাড়িতে ওঠেন এবং আজ ভোর 5টা নাগাদ জঙ্গিরা আবু তালেবের বাড়ি আক্রমণ করেন। এতে দারোয়ান ভয় পালিয়ে যায় আর জঙ্গিরাও খুব সহজে বাড়ির ভিতর প্রবেশ করতে পারে। ডেপুটি কমিশনার আমাদের জানিয়েছে যে আবু তালেব এবং তার পরিবারের উদ্ধার করার জন্য সকল রকম চেষ্টা করে যাচ্ছে পুলিশ অফিসার। সংবাদ শিরোনাম দেখে আমার মার চোখে অশ্রু ঝরে যাচ্ছে। দৌড়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে সিএনজির সাহায্যে বাড়ির সামনে চলে আসি। বাড়ির সামনে শত শত পুলিশ দাঁড়ানো। পুলিশ অফিসাররা আমাদেরকে দেখে কিছু পুলিশ এগিয়ে এসে জিজ্ঞেস করে যে আমরা কোথা থেকে এসেছি। পুলিশের জিজ্ঞাসাবাদের প্রতি উত্তরে আমার মা বলল যে আমরা আবু তালেবের পরিবার। এই কথা শুনে পুলিশ আমাদের উদ্দেশ্যে বলে, আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন না, জঙ্গিরা খুবই ভয়ানকভাবে আপনাদের মেরে ফেলবে। কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব এই পণ করেছিলাম। পুলিশেরা আমাদের আটকাতে আটকাতে বিকেল পার করে দিয়েছিল। এর মধ্যেই পরপর 10 বারের মতো গুলির শব্দ আমরা শুনতে পাই। তখন আমি আর মা চিৎকার দিয়ে কেঁদে উঠি আর আহাজারি করতে থাকি, এই বলে ওরা আমার বাবা ভাই বোনদের মেরে ফেলেছে, এই বলে আহাজারি করতে থাকি। কিন্তু পুলিশেরা তাদের কথাতেই অটল, তারা আমাদের ভেতরে প্রবেশ করতে দিবে না। অবশেষে রাত 8টা নাগাদ হাজার মিটিং আলোচনা করার পর পুলিশেরা সিদ্ধান্ত নিয়েছে যে তারা টাইম বোমা দিয়ে দরজা ভাঙবে এবং পরবর্তীতে গ্রেনেড ছুড়ে দিবে। কেননা পুলিশেরা ধারণা করছে এতক্ষণে জঙ্গিরা আমাদের পরিবারকে মেরে ফেলেছে, তাই দেশকে বাঁচাতে তারা এই উদ্যোগ নিয়েছে। এদিকে আমি আর আমার মা চিৎকার করে যাচ্ছি পুলিশকে না করছে এমনটা না করার জন্য, কিন্তু তারা আমাদের কথা শোনে নাই। অবশেষে টাইম বোমার সাহায্যে দরজা ভেঙে গ্রেনেড ছুড়ে মারে পুলিশেরা। প্রায় 50 মিনিট পর সব কিছু স্বাভাবিক হলো। যে পুলিশ আমাকে ধরে রেখেছিল তার হাতে কামড় বসিয়ে আমি দৌড়ে ভেতরে চলে যাই আর আমার পেছনে মা সহ অন্যান্য পুলিশরা আসতে থাকে। ভেতরে প্রবেশ করতেই সারি সারি মৃতদেহ পড়ে থাকতে দেখলাম, যার মধ্যে কয়েকজন এখনো আর্তনাদ করে যাচ্ছে আর কয়েকজন মারা গিয়েছে। সবকিছু ফেলে বাবাকে আর আপু ভাইয়াকে খুঁজতে লাগলাম। অতটুকু বয়সে আমি এত কিছু সহ্য করতে পারছিলাম না, কিন্তু তবুও মনে প্রাণে আপ্রাণ চেষ্টা করছি শক্ত থাকতে এবং ভাইয়া আব্বু আব্বুকে খুঁজতে। আমার মনে হচ্ছিল তারা ভাইয়া আপু এবং আব্বুকে কিছুই করেনি, কিন্তু আমার ধারণা ভুল। শয়ন কক্ষে গিয়ে বাবার মৃতদেহ খুঁজে পেলাম এবং তার পাশের ঘরে আপুর বিবস্ত্র অবস্থায় দেখতে পেলাম। আমার মা আপুর অবস্থা দেখে সাথে সাথে একটা ভারী চাদর আপুর শরীরের উপরে ছড়িয়ে দিলেন। দরজার সামনে ভাইয়ার মৃতদেহ দেখতে পেলাম। ভাইয়ার মৃতদেহের পাশে রক্তের ছড়াছড়ি। এই সব কিছু দেখে আমি সহ্য করতে পারছিলাম না। চিৎকার করে মাকে বলে যাচ্ছি, মা আপুকে উঠতে বলো, ভাইয়ার কি হয়েছে, এত রক্ত কেন চারপাশে? আম্মু, ও আম্মু বলো না তাদের উঠতে। বাবার কথা মনে পড়ায় দৌড়ে ঘরে আসতে নিলে কেউ আমাকে মাথার পেছনে আঘাত করে বসে। তাকিয়ে দেখি আহতদের মধ্যে একজন বাবার পানে ক্ষুব্ধ চোখে তাকিয়ে আছে। আমাকে আবার আঘাত করতে যাবে এমন সময় পুলিশেরা এসে যায়, কিন্তু পুলিশেরা ওই লোকটিকে ধরতে পারেনি। এর আগেই লোকটি জানালা দিয়ে লাফ দিয়ে পেছন দিয়ে পালিয়ে চলে যায়। সেই ঘটনার পর মাথায় আঘাত এবং মানসিক আঘাত পেয়ে আমি হসপিটালে থাকি বছরের পর বছর। হসপিটালের কিছু ডাক্তার নার্সদের সাহায্যে স্বাভাবিক হতে থাকি। এই কয়েক বছরে ডাক্তার আমাকে ট্রেন করায় সবসময় হাসি খুশি থাকতে, এতে করে আমার মাথার এবং মনের কন্ডিশন সুস্থ থাকবে।
এতক্ষণ সাদা বিলাইকে আমার কালো অতীত সম্পর্কে বলছিলাম। কিছুদিন আগে খবরের কাগজে 6 মাস আগের হসপিটালে জঙ্গি হামলার খবর দেখার পর অসুস্থ হয়ে যায়।